এখন কথা বলছি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক, জ্যেষ্ঠ নাগরিক যেটা বলা হয়, মিসেস রাশিদা খানমের সঙ্গে। আমরা জানতে চাই যে আসলে এই প্রবীণদের বাংলাদেশে যে অবস্থা রয়েছে সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? আমি মূল্যায়ন সবসময় করি এবং করা উচিত, কারণ প্রবীণদের থেকে তো শিখবে। ওনারা তো অনেকটা সময় পার হয়ে আসে বিভিন্ন কাজের মাধ্যমে, সব কিছু করে ওনাদের অভিজ্ঞতা অনেক। কিন্তু ওনাদেরকে যে আমরা এটা সবাই মানে নবীনরা ভাবে যে ওনারা কিছু বোঝে না, কিন্তু অ্যাকচুয়ালি তো ওনারা এই অভিজ্ঞতাটা, এই সময়টা, এই এটা পার করে এসছে। এই জন্য আর সবচেয়ে বড় কথা, সমাজ তো করবে বা রাষ্ট্রীয়ভাবে করা উচিত, কারণ এরাই তো এই একজন সন্তান বা একজন গড়ে দিয়ে যায় অনেক কষ্ট করে, নিজেদের মানে সব সুখ স্বাচ্ছন্দ্য একদম করে মানে নিজেরা সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তারপরে সন্তানদের মানুষ করে। রাষ্ট্র একজন ডাক্তার পায়, একজন পায়, এই মানে প্রশাসনে পায়, তারপরে পুলিশ, ক্যাডার, আর্মি, মানে যাই হোক একদম গুরুত্বপূর্ণ যে বাচ্চাগুলো, এগুলো তো প্রবীণরাই ওনাদের সন্তানদের, তাই এরা রাষ্ট্র পাইতেছে। তাহলে রাষ্ট্ররা ধরেন প্রবীণদের জন্য অবশ্যই কিছু করা উচিত, তাদের দরকার আছে। তারপরে আবার সমাজেরও দায়িত্ব আছে কিছু। তবে সবচেয়ে হলো পরিবার, কারণ সমাজ, রাষ্ট্র, পরিবার যাদের সচ্ছল তারা নিজেরাই বাপ মার দায়িত্ব নেবে, কারণ তারা তো অবদান কম না, তারা এই পর্যায়ে আসছে, তাদেরকে সমাজ থেকে। এই জন্য প্রত্যেকটা পরিবার থেকে ছোটো থেকেই বাচ্চাদের ওইভাবে করা লাগবে যেন তারা বা বয়স এলে বাপ মাকে বলতে চায়, এবং স্কুল কলেজেও এই শিক্ষাটা দিতে হয়। আর ধর্মীয় শিক্ষা যেটা আছে আমাদের ভালো, একদম গোড়ামি না হোক, যেগুলো আমি ধর্মীয় শিক্ষা খারাপ জিনিস লেখা নাই, এখানে কিন্তু আছে যে বাপ মার কীভাবে সম্মান করে। এই জন্য প্রত্যেকটা ক্লাসে বা করে শুরু থেকে শুরু করা লাগবে এটা, যে তাদের মূল্যায়ন বা তাদের সাথে কীভাবে করা লাগে এগুলা। ওই জন্য মানে সবসময় নিজের পরিবার থেকে শুরু করে একদম শিক্ষা প্রতিষ্ঠান সব থেকেই আপনার করা লাগবে। আর হলো ওই এটা করা লাগবে। তারপরে যারা পারে না তাদের জন্য সামাজিকতা, তারপরে সমাজ, রাষ্ট্র, এরা দায়বদ্ধতা অবশ্যই আছে, ওনারা ওনাদের জন্য করবে। ওনারা যখন কিন্তু কেউ চায় না নিজের বাচ্চা বা নিজের ফালায় রেখে কোনো বাইরের বৃদ্ধাশ্রম বা কোনো কোথায় যাইতে, তারপরে যদি বাধ্য হয় বা কেউ দেখার লোক না থাকে বা তার সামর্থ্য না থাকে, তখন রাষ্ট্র সমাজ তখন করবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, আপনি তো চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু আমার কাছে একটি বিষয় সবসময় আমি দ্বিমত পোষণ করি কিংবা খটকা লাগে আমার কাছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের জ্যেষ্ঠ নাগরিক, বেশিরভাগ প্রবীণ নাগরিক কিন্তু দরিদ্র অথবা দরিদ্র সীমার নিচে বসবাস করে। সেই প্রবীণদের কী অবস্থা, সেটি কি আপনি শিক্ষিত প্রবীণ এবং অশিক্ষিত কিংবা স্বল্প শিক্ষিত দরিদ্র প্রবীণ, এদের মধ্যে পার্থক্যটা কেন? পার্থক্য আছে, কারণ আবার দেখবেন এক হলো দরিদ্র বা তাদের ক্ষমতা কুলায় না, তখন হয়তো তারা করতে পারে না। আবার যারা দেখেন অনেক বড় বড় লোকেরা, তাদের ছেলেমেলে বিদেশ রয়েছে, তারা ওই তো মাঝে মাঝে একটু খবর টবর নেয়, ওনারা যে কতগুলো তো দেখা গেছে যে ওনারা একা একা মারা গেছে ঘরের ভিতরে বা এরকম বহুত আছে। তার কিন্তু সামর্থ্য আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু লোক নেই। তাহলে পার্থক্য তো খুব একটা হয় না, দেখা যায় গরিব ধনী প্রায় কাছাকাছি। তবে গরিব হলে যে আর্থিকভাবে, আবার একটা কথা যে অনেক গরিবরা বেশি হয় না, কারণ ওরা দেখা যায় ওই ওদের বাপ মা সবাই কাজ করে। ওরা আবার অনেক সময় বলে যে কই থেকে খাওয়াবে, ওরা তো নিজেরাই খাইতে পারে না, ওই জন্য ওরা নিজেরাও কাজ করে, নিজেরাও করে। আর যারা মধ্যবিত্ত, সবচেয়ে সংকট হলো মধ্যবিত্ত, কারণ ওরা পারে না নামতে কোথায় ওই খারাপ কাজ কোনো মানে এইসব করতে টুকটাক। আবার এদিকে টাকা পয়সার দিক থাকে না, কারণ বাচ্চা কাচ্চা বড় করে ওদের যখন তাদের একটা থাকে যে আমার বাচ্চা কাচ্চাগুলো কীভাবে বড় হবে, আমি কীভাবে, তখন ওই বয়সে আর মানে সঞ্চয় করা আর বা কিছু ওগুলা মন মানুষের থাকে না, একমাত্র বাচ্চাদের উপরে ইনভেস্ট করে। আবার বাচ্চারাও মনে করে কী বা দিয়ে গেছে, কোনো তো সম্পত্তিটা দেয়নি, ওই লেখাপড়া করাইছে, এটা তো তাদের দায়িত্ব। হয়তো সব বাচ্চারা না, একটা কথা, অনেক বাচ্চারা আছে নিজেরাও অনেক কষ্ট করে বড় হয়ে বাপ মায়ের আবার করে, কিন্তু এখন এইগুলো হলো মন মানসিকতা। ওই জন্য শিক্ষা সবচেয়ে বড় কথা, যে একদম মানে পারিবারিক ছোটো থেকেই মানে এটা শেখানো দরকার বাচ্চাদেরকে। আপনি যথার্থই বলেছেন, তবে আমার কাছে মনে হয় যে এটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ে করা হয়, অর্থাৎ স্কুল কলেজ থেকে শুরু থেকেই যাতে প্রবীণদের প্রতি আচরণ এবং প্রবীণ নাগরিকদের প্রতি কর্তব্য, সে সম্পর্ক যদি শিক্ষা দেওয়া হয়,
সেটি আমার মনে হয় যথার্থ হতে পারে। আপনি কি মনে হ্যাঁ, করেন? এটা তো আমি আগেই বললাম যে আচ্ছা, আপনি প্রতিষ্ঠান। আগে বলেছেন, জি। চমৎকার হ্যাঁ, বলেছেন হ্যাঁ। উনি। আর একটা জিনিস আমার কাছে আরও খারাপ লাগে, সেটি হচ্ছে প্রবীণ অথবা জ্যেষ্ঠ নাগরিক, এরা সমাজের জন্য, দেশের জন্য, হ্যাঁ। রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য সামগ্রিকভাবে হুম। নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারপরে ছেলে মেয়ে মানুষ করেন। পরবর্তী সময়ে দেখা যায় যে এই ছেলে মেয়ে অনেক বিপদগামী হয়েছে। হ্যাঁ। আমি এরকম বহু ঘটনা শুনেছি। এই প্রবীণ সংঘের আপনাদের যে সম্মেলন হয়, জি। বিশেষ করে চপল ভাইয়ের হুম। যে সংগঠনটি করেন, সেখানে কয়েকজন আমার কাছে এইভাবে তার দুঃখ দুর্দশা বর্ণনা করেছেন, যেটি ভাষায় বর্ণনা করা যায় না। অর্থাৎ একজন বাবা সারা জীবন তার দুটি ছেলেকে মানুষ করার জন্য সমস্ত সামর্থ্য অনুযায়ী তিনি খরচ করেছেন, তাদেরকে বিদেশে পাঠিয়েছেন। তারপরে বিদেশে পাঠানোর পরে এই দুটি ছেলে বেমালুম বাবা মাকে ভুলে গেছে। এখন তিনি চাকরি করেন এই বয়সে, তারপরে সংসার যাত্রা নির্বাহ করেন। বলুন তো এই দুঃখ কষ্টটি কেমন লাগে আপনার একজন এটা প্রবীণ তো অবশ্যই অবশ্যই খারাপ লাগে, কারণ বাপ মারা কোনোদিনই চায় না সন্তানের উপর বোঝা হইতে। তাদের যদি কিছু থাকে, এখন যদি একদম নিঃস্ব অবস্থায় পড়ে ছেলেমেয়ের সাথে, তখন তো ছেলেমেয়েদের বলা উচিত, করা উচিত। কিন্তু বাপ মারা কোনোদিনই বেশি চায় না। ওরা বরঞ্চ ছেলে মেয়েদের কাছে খাইতে গেলেও খারাপ লাগে যে ওদের খাচ্ছি, ওরা এত কষ্ট করে উপার্জন করতেছে, ওদেরটা খাবো, ওরা কত কষ্ট করে। যেটা বাচ্চারা, বাপ মা সবসময় বাচ্চারা স্নেহ সবসময় নিম্নগামী সবারই। যেমন আমাদের আব্বা আম্মার কথা আমরা কয়বার চিন্তা করছি, শুধু বাচ্চাদের কথা চিন্তা করছি, আবার বাচ্চারা তাদের বাচ্চার কথা চিন্তা করবে। কিন্তু কর্তব্য বলে একটা কথা, বাপ মার জন্য যেটা কর্তব্য সেটা তো করা লাগবে। ওখানে ওইটাই আর কি, যে তাদের সম্মান, বা আর সবচেয়ে বড় কথা, তার বয়স হয়ে গেলে একটু মন মানসিকতা একটু খারাপ হয়ে যায় তাদের। এই যেই কথাটা আমরা বাচ্চা কাচ্চারা কিন্তু অনেক কিছু বলতাম, বকতাম, ওই করতাম সে করতাম, ওরা হয়তো কিছু বলতো না ভয়ে বা যাই হোক মনে করে। কিন্তু আমাদের তো এখানে একটু কিছু বললেই আমাদের খারাপ লাগে, যে হ্যাঁ বললো, মানে এটা স্বাভাবিক যে মনে কষ্ট লাগে যে বাচ্চারা বললো মানে আমাদেরকে। তো ওই জন্য ওইগুলো খুব খেয়াল করা লাগবে, যে তাদের মন খুব ইয়ে থাকে, তো ওইগুলা যেন আঘাত না লাগে, ব্যথা না লাগে। আর বাপ মা কোনোদিনই চায় না, তবু যদি হয়েই যায় তখন তো করা লাগবে, এই আর কি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন একজন প্রবীণ বাংলাদেশের জ্যেষ্ঠ নাগরিক, তার মনের কথা। অর্থাৎ বাংলাদেশের যত প্রবীণ রয়েছেন তাদের প্রত্যেকেরই মনের কথা তার কথায় বিধৃত হয়েছে। রাশিদা আপা, আপনাকে অনেক অনেক আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কেন জি। আমরা এতদিন এই প্রবীণদের সম্পর্কে সুস্পষ্ট কারো বক্তব্য আমি বহু চেষ্টা করেছি, কিন্তু অনেকেই সামাজিকতার ভয়ে, লৌকিকতার ভয়ে, পরিবারের ভয়ে কথা বলতে চান না। আপনি না, এটা সাহসী তো নারী, সবচেয়ে বড় কথা চমৎকার কি, ভাবে বলেছেন। আপনি এটা তো লজ্জা পাওয়ার ভয় পাবেন না। আমার সন্তানের কথা আমি বলতেছি না, এটা পুরো মানে যারা প্রবীণ, যাদের অবশ্যই সমস্যা আছে, সাধারণভাবেই আপনি ওইভাবে আমি বলছেন। একজনের বলছি। কেন আমার তো কোনো সমস্যা নেই, আমার বাচ্চারা ভালো, কিন্তু আরেকজনের তো হয় এরকম, এটা হইতে পারে। প্রিয় এটাই আর কি, দর্শক শ্রোতা, এটাই আর কি। এখান থেকে শিক্ষার কি আছে আমি জানি না, কিন্তু এই শিক্ষা শৈশব থেকে, শিশু বয়স থেকে হতে হবে, সেটি বাস্তবতা, সেটি সত্য। সেরকম একটি পরিবেশ সৃষ্টি হোক, একটি নান্দনিক সমাজে আমাদের এই প্রবীণরা বসবাস করুক। তারা তাদের চিন্তা চেতনা, তাদের বার্ধক্য, তাদের আর্থিক অবস্থা সামগ্রিকভাবে এগুলোকে বিজয় সূচিত হবে, এটি কামনা করে আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জানালাম আজিমপুর থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।